সবাইকেই এমএস টিচিং চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা ক্লাস 11-এর রাসায়নিক সাম্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য যে বিষয়গুলো থাকবে দেখতেই পারছো স্ক্রিনে। বিক্রিয়ার প্রকারভেদ, রাসায়নিক সাম্য, ভরক্রিয়ার সূত্র, সাম্য ধ্রুবক এবং সাম্য ধ্রুবকের মধ্যে কেপি কেসি এর সম্পর্ক। আর আজকে আলোচনা করা হবে কেপি ও কেসি এর মান সমান হওয়ার শর্ত। এই 6টি বিষয় আজকে আমরা আলোচনা করব রাসায়নিক সাম্য এই অধ্যায়ের অন্তর্গত এই 6টি বিষয় নিয়ে। তো দেরি না করে আমরা চলো শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর রাসায়নিক সাম্য। প্রথম যে বিষয় আলোচনা করার আমাদের আজকে বিষয় ছিল বিক্রিয়ার প্রকারভেদ। তো রাসায়নিক বিক্রিয়াকে তাদের গতি বা অভিমুখের উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা যায়। একমুখী বিক্রিয়া, দ্যাট ইজ ইরিভার্সিবল রিয়াকশান, এবং উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশান। তো একমুখী বিক্রিয়া কী সেটা? সাধারণভাবে এই বিক্রিয়ায় বিক্রিয়াজাত যে পদার্থ সেটা পুনরায় বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হতে পারে না। অর্থাৎ এই বিক্রিয়াতে শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। যেমন একটা উদাহরণ দেখো, AgNO3 এবং সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে তৈরি করেছে AgCl এবং সোডিয়াম নাইট্রেট। তো এই বিক্রিয়ায় শুধুমাত্র AgNO3 এবং NaCl অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এরাই বিক্রিয়া করে AgCl আর NaNO3 এই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এমনটা হচ্ছে না যে এই বিক্রিয়াজাত পদার্থ আবার বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হবে, সেটা এই বিক্রিয়ায় সম্ভব নয়। তাই এই বিক্রিয়া যেহেতু এক মুখে চলছে, একটি নির্দিষ্ট ডিরেকশানে বিক্রিয়াটা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া বা ইররিভার্সিবল রিয়াকশান। পাশাপাশি উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশান কারা? যে বিক্রিয়ায় সাধারণত বিক্রিয়াজাত পদার্থ নিজেরা বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হতে পারে। তো সাধারণভাবে দেখো, N2 এবং হাইড্রোজেন অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। এখানে আবার কী হতে পারে? অ্যামোনিয়া পুনরায় বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হতে পারে। ঠিক একই রকম মনে করো হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে তৈরি করছে HI। আবার কি হতে পারে? HI নিজেরা বিয়োজিত হয়ে ভেঙে যেয়ে তৈরি করতে পারে H2I2। তাহলে বিক্রিয়াটা যেহেতু দুদিকেই সম্পন্ন হচ্ছে, অর্থাৎ সামনের দিকে যেমন সম্পন্ন হচ্ছে বিপরীত দিকেও সম্পন্ন হচ্ছে। বিক্রিয়ক পদার্থ যেমন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, বিক্রিয়াজাত পদার্থ তেমন আবার পুনরায় বিক্রিয়ক পদার্থে ভেঙে যাচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে রিভার্সিবল রিয়াকশান আর উভমুখী বিক্রিয়া। বেশ, পরের যে আলোচ্য বিষয় ছিল আমাদের আজকে রাসায়নিক সাম্য অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো প্রথমেই মনে রাখবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য এই কথাটি সাধারণভাবে প্রযোজ্য হবে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। কখন রাসায়নিক সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে? রাসায়নিক সাম্য আমরা কোন কন্ডিশনকে বলতে পারি? তো সাধারণভাবে মনে করো একটা এক্সাম্পল দিই, A+B এরা হলো বিক্রিয়ক পদার্থ রিয়াক্ট্যান্ট, তৈরি করছে C এবং D প্রোডাক্ট বিক্রিয়াজাত পদার্থ। তাহলে A+B যে হারে C+D তৈরি করছে, ঠিক একই হারে
একই গতিতে সি প্লাস ডি যদি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করে তাহলে বলা হবে সাম্য অবস্থা। অর্থাৎ সম্মুখমুখে যে বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়ার হার বা গতিবেগ এবং বিপরীত দিকে যে বিক্রিয়া হচ্ছে তার গতিবেগ যখন সমান হচ্ছে, দুটো বিক্রিয়ার গতিবেগ যখন সমান হচ্ছে তখনই বলা হচ্ছে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে গেছে। ওকে, তো প্রশ্ন হলো এই বিক্রিয়ার রেট অর্থাৎ হার বা গতিবেগটা কি? এ বিষয়ে তোমরা বিস্তারিত ক্লাস 12-এ জানবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, বিক্রিয়ার বেগ বা হার সাধারণত সময়ের সাপেক্ষে বিক্রিয়ক পদার্থের বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে পরিবর্তন হয় তাকেই বিক্রিয়ার হার বা গতিবেগ বলা হয়। মানেটা কি? অর্থাৎ মনে করো নির্দিষ্ট সময়ে, সাপোজ 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা 1 ঘন্টায়, কোনো একক সময়ে এ প্লাস বি এর গাঢ়ত্ব কী হচ্ছে? এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে, তার মানে এ প্লাস বি এর গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে আর সি প্লাস ডি এর গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে ইনিশিয়াল টাইমে। তাহলে প্রতি একক সময়ে 1 ঘন্টা হতে পারে বা 1 মিনিটে হতে পারে বা 1 সেকেন্ড, একক সময়ে এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যেটুকু হ্রাস পাচ্ছে বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যেটুকু বৃদ্ধি পাচ্ছে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, এই দুটো যদি সমান হয়, অর্থাৎ যে হারে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে সেই হারে যদি এদেরও গাঢ়ত্বের পরিবর্তন হয়, মুদ্রা কথা, যে হারে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে ঠিক একই হারে সি প্লাস ডি বিক্রিয়া করে যদি এ প্লাস বি তৈরি করে তাহলে বলা হবে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে গেছে। তো তাহলে আমরা কি দেখলাম যে একদম শুরুতে সি এবং ডি থাকছে না, তৈরি হচ্ছে না। তো এই সময় কি হচ্ছে? শুধুমাত্র সম্মুখমুখী বা সামনের দিকেই বিক্রিয়াটা অগ্রসর হচ্ছে। তো এই অবস্থায় বিক্রিয়াগুলির গাঢ়ত্ব এ এবং বি এর গাঢ়ত্ব সব থেকে বেশি। তো সব থেকে বেশি হওয়ায় এই একদম ইনিশিয়াল স্টেটে বিক্রিয়ার হার অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হারও সর্বাধিক থাকে। এবার সময়ের সঙ্গে সঙ্গে সম্মুখমুখী বিক্রিয়ার ফলে সি এবং ডি তৈরি হচ্ছে। সি এবং ডি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই দুটি পদার্থ অর্থাৎ সি এবং ডি পরস্পর বিক্রিয়া করে পুনরায় এ এবং বি তৈরি করছে। যেহেতু বিক্রিয়ার প্রথম দিকে সি এবং ডি এর গাঢ়ত্ব কম থাকে তাই ওই সময় বিপরীত বিক্রিয়ার বেগ অর্থাৎ সি ডি থেকে এ প্লাস বি তৈরি হওয়ার বেগটা কম থাকে। সময় যত বাড়ে তত সি এবং ডি এর গাঢ়ত্ব বৃদ্ধি পায়, আর সি এবং ডি এর গাঢ়ত্ব যত বৃদ্ধি পায় তত সি প্লাস ডি থেকে এ প্লাস বি হওয়ার বেগ বা বিক্রিয়ার গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় দুটো বিক্রিয়ার বেগ অর্থাৎ এর বিক্রিয়ার বেগ কমছে, এর বিক্রিয়ার বেগ বাড়ছে, একটা সময় দুটো বিক্রিয়ার বেগ সমান হয়ে যাচ্ছে, তখন বলা হচ্ছে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। তো এটা চলো আমরা একটা গ্রাফের সাহায্যে দেখি। তো বিক্রিয়ার হার আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর বিক্রিয়ার হার এবং এক্স অ্যাক্সিস বরাবর টাইম নিচ্ছি, সময় নিচ্ছি। তো দেখো প্রথম অবস্থা কী হচ্ছে? এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে। তাহলে যেহেতু প্রাথমিক অবস্থায় এ এবং বি এর গাঢ়ত্ব খুব বেশি তাই তাদের বিক্রিয়ার হারটাও খুব বেশি, এখান থেকে শুরু হচ্ছে। যত সময় অগ্রসর হচ্ছে তত কি হচ্ছে? তো যত সময় অগ্রসর হচ্ছে তত এ প্লাস বি এর গাঢ়ত্ব কমছে, ফলে বিক্রিয়ার হার আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ঠিক একই রকমভাবে সি প্লাস ডির গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে সি প্লাস ডি থেকে এ প্লাস বি হওয়ার বিক্রিয়ার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো
সম্মুখমুখী বিক্রিয়ার হার কমছে এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে। এইভাবে দুটি বিপরীত প্রক্রিয়া চলতে চলতে একটা সময়ে দুটো বিক্রিয়ার হার সমান হচ্ছে। যে সময়ে বিক্রিয়ার হার সমান হচ্ছে সেই সময় বলা হচ্ছে বিক্রিয়াটি ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছে গেছে। নেক্সট টপিক আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়ার সূত্র অ্যাকচুয়ালি 1864 খ্রিস্টাব্দে নরওয়ের দুজন রসায়নবিদ সায়েন্টিস্ট গুলবার্গ এবং পি ভাগে, এই দুজন বিজ্ঞানী এই ভরক্রিয়ার সূত্রটি প্রদান করেন। সূত্রটা কি? নির্দিষ্ট উষ্ণতায় কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ওই মুহূর্তে সিস্টেমে উপস্থিত সক্রিয় ভরের সমানুপাতিক। তো এখানে যেটা তোমাদের নতুন বিষয় সেটা হলো সক্রিয় ভর। তো এই ব্যাপারটা সক্রিয় ভরটি আমি পরে বলছি, তার আগে একটু ভরক্রিয়ার সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। তো এ প্লাস বি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে ডি এবং ই তৈরি করেছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার, দ্যাট ইজ আমরা আর এফ দিয়ে প্রকাশ করেছি, ইজ প্রপোর্শনাল টু এর সক্রিয় ভর ইন্টু ভি এর সক্রিয় ভর। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেট যেটা এটা রিপ্রেজেন্ট করছে সক্রিয় ভরকে। তাহলে আর এফ আমরা যদি এই সমানুপাতিক চিহ্নকে তুলে দিই তাহলে একটা ধ্রুবক আনতে হবে, এটা আমরা কে এফ ধ্রুবক বলেছি। তাহলে আর এফ ইজিক্যাল টু কে এফ ইন্টু এ ইন্টু ভি। একই রকমভাবে তাহলে বিপরীতমুখী যে বিক্রিয়া অর্থাৎ ডি এবং ই তৈরি করছে এ এবং বি, সেক্ষেত্রে বিপরীতমুখী বিক্রিয়া বা ব্যাকওয়ার্ড রিয়াকশান রেট আর বি ইজ প্রপোর্শনাল টু ডি এর সক্রিয় ভর ইন্টু ই এর সক্রিয় ভর। তাহলে সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসবে কেভি। তাহলে আর বি ইজিক্যাল টু কেভি ইন্টু ডি এর সক্রিয় ভর ইন্টু ই এর সক্রিয় ভর। এবার আরেকটা রিয়াকশান নিচ্ছি, স্মল এ এ ভি ভি তৈরি করছে সি সি ডি ডি। এই স্মল এ, স্মল ভি, স্মল সি এবং স্মল ডি এগুলো রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ মোল অর্থাৎ মোল সংখ্যা। অর্থাৎ এ যে বিক্রিয়ক পদার্থ সে এ মোল বিক্রিয়া করছে। যেমন হতে পারে না এমন যে 2a প্লাস 3b, অর্থাৎ এই যে 2, 3 যে মোল যে সংখ্যাটা সেটা এখানে ছোটো হাতের এ এবং বি, সি এবং ডি এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এইরকম যদি কোনো বিক্রিয়া থাকে, আমি এক্সাম্পল নিয়ে অবশ্যই আসবো, তার আগে ইন জেনারেল ফর্মুলাটা, ইন জেনারেল যে ফর্ম সেটা একটু দেখো। এ এ বি বি বিক্রিয়া করে সি সি ডি ডি তৈরি করছে, অর্থাৎ স্মল এ মোল এ, স্মল বি মোল বি বিক্রিয়া করে তৈরি করছে স্মল সি মোল সি এবং স্মল ডি মোল ডি। সেক্ষেত্রে আর এফ ইজিক্যাল টু কে এফ ইন্টু এর সক্রিয় ভর ইন্টু ভি সক্রিয় ভর, সেটা তো হবেই। দেখো এবার এখানে একটু অন্য রকম ব্যাপার দেখতে পাবে, কি এর যে সক্রিয় ভর সেটা তো ঠিক আছে, কিন্তু টু দি পাওয়ার এসছে স্মল এ। অর্থাৎ যদি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে একাধিক মোল থাকে, একের বেশি যদি মোল থাকে, তাহলে সেটা আমরা যখন বিক্রিয়ার হার প্রকাশ করব তখন সেই বিক্রিয়া হারের ক্ষেত্রে ওই মোল সংখ্যাটা সংশ্লিষ্ট বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ঘাতে উন্নীত হবে। যেমন এর ছিল স্মল এ মোল, তাই এর পাওয়ার হয়েছে স্মল এ, বি এর পাওয়ার স্মল বি, অনুরূপভাবে সি এর পাওয়ার সি, ডি এর পাওয়ার স্মল ডি। তো এটা হলো ভরক্রিয়ার সূত্র। এবার সক্রিয় ভর সম্পর্কে একটু বলি। সক্রিয় ভর বলতে সাধারণভাবে বিক্রিয়কের গাঢ়ত্বকে বোঝায়। এটি রিপ্রেজেন্ট করছে কাকে? বিক্রিয়কের গাঢ়ত্বকে। তো যদি বিক্রিয়ক দ্রবণ হয় সেক্ষেত্রে গাঢ়ত্বটাকে নেওয়া হবে মোলারে। আর যদি গ্যাসীয় হয়
সেক্ষেত্রে সক্রিয় ভর বলতে আমরা বুঝব আংশিক চাপকে। কখন? এটা হলো গ্যাসিয়াস হলে, আর এটা হলো যদি মোলার হয়। মোলার হবে কখন? যদি বিক্রিয়ক পদার্থ দ্রবণে থাকে, অর্থাৎ দ্রবণ অবস্থায় থাকে। তো এই হলো সক্রিয় ভর। সাধারণত সক্রিয় ভর বলতে সাধারণত আমরা বুঝবো বিক্রিয়কের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। যদি সেটি দ্রবণ বা দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে আমরা মোলার দিয়ে প্রকাশ করব, যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে আমরা আংশিক চাপ দিয়ে প্রকাশ করব। নেক্সট যে টপিক আজকে আমাদের আলোচনা করার কথা, সাম্য ধ্রুবক। দেখো, একটু আগে আমরা যে বিক্রিয়াটা লিখেছিলাম আমি আরেকবার লিখছি। সাপোজ এ এ বি ভি বিক্রিয়া করে তৈরি করছে সি সি অ্যান্ড ডি ডি। তাহলে এই ক্ষেত্রে আর এফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি। একই রকমভাবে আর ভি ইজ ইকুয়াল টু কে ভি কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় কি হচ্ছে? সাম্য অবস্থা কখন হবে? যখন দুটি বিক্রিয়ার হার, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান হয়, অর্থাৎ আর এফ ইজ ইকাল টু আর বি হবে, তখনই সেটা সাম্য অবস্থায় পৌঁছবে। তাহলে আর এফ ইজ ইকাল টু যদি আর বি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি কে এফ ইন্টু এ এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর কে এফ বাই কে ভি ইজ ইকুয়াল টু আসছে এটা। তো দেখো, কে এফ ছিল সম্মুখমুখী যে বিক্রিয়ার সেই বিক্রিয়ার সমানুপাতিক ধ্রুবক বা হার ধ্রুবক। একই রকমভাবে কে ভিও হলো বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ধ্রুবক। তাহলে দুটি ধ্রুবকের অনুপাত নিশ্চয়ই সেটি ধ্রুবক হবে। তো এই অনুপাতটাকে আমরা বলছি কে, অর্থাৎ সাম্য ধ্রুবক। দ্যাট ইজ এটা। তাহলে সাম্য ধ্রুবক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এই টার্মটা। তো এই যে অনুপাত, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে তার সাম্য ধ্রুবক। এবার আমাদের আলোচ্য বিষয় সাম্য ধ্রুবকের প্রকারভেদ। সাম্য ধ্রুবককে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, কেসি, কেপি অ্যান্ড কেএক্স। কেসিটা কি? কোনো রাসায়নিক বিক্রিয়ায় অর্থাৎ সাম্য অবস্থায় অংশগ্রহণকারী পদার্থগুলির যে সক্রিয় ভর, অর্থাৎ যে অ্যাক্টিভ মাস, তাদেরকে যদি আমরা মোলার গাঢ়ত্বে প্রকাশ করি, যদি মোলার গাঢ়ত্বে প্রকাশ করা হয়, মোলার গাঢ়ত্ব মানে কি? মানে হলো মোল পার লিটার। এই এককে যদি কোনো সক্রিয় ভরকে প্রকাশ করা হয় তখন আমরা যে সাম্য ধ্রুবক পাবো তাকে কেসি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে। আবার ওই সক্রিয় ভরগুলিকে যদি পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয় তখন যে সাম্য ধ্রুবক পাওয়া যাবে তাকে বলা হয় কেপি। তাহলে কেপির ক্ষেত্রে কি থাকবে? অংশ চাপ, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার। একই রকমভাবে সক্রিয় ভরকে যদি মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হবে কে এক্স। তাহলে কে এক্সের ক্ষেত্রে পাবো আমরা কি? মোল ভগ্নাংশ।
তো এবারে আমরা আজকে সাধারণত কেসি এবং কেপি এই দুটি সাম্য ধ্রুবক নিয়ে বিশেষভাবে আলোচনা করব। কেএক্স নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসব। তো কতগুলো রাসায়নিক বিক্রিয়া আমি উদাহরণ হিসাবে আনছি, তাদের ক্ষেত্রে কেসি এবং কেপিকে কীভাবে প্রকাশ করা হয় দেখা যাক। তো প্রথম যে একটা বিক্রিয়া মনে করো PCl5 ভেঙে তৈরি করছে PCl3Cl2, সবই গ্যাসিয়াস স্টেটে আছে। তো এদের ক্ষেত্রে আমরা যদি কেসি লিখি তাহলে কি আসবে? কেসি ইজিক্যাল টু আসবে, তাহলে প্রথমে বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর আর নিচে আসবে বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর, যেটা আমরা একটু আগেই দেখেছি। তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ PCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 বাই কনসেন্ট্রেশন অফ PCl5। ওকে, এর ক্ষেত্রে যদি আমরা কেপি লিখি তাহলে কি হবে? সব একই থাকবে, শুধুমাত্র রিপ্রেজেন্টেশনটা একটু আলাদা হবে। পার্শিয়াল প্রেশারকে প্রকাশ করবো পি দিয়ে, তাহলে পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2 বাই পি অফ PCl5। ওকে, নেক্সট একটা এক্সাম্পল আমরা দেখি। CO প্লাস O2 এটা, তাহলে এক্ষেত্রে কেসি ইজ ইকুয়াল টু CO2। দেখো CO2 আছে 2 মোল, তাই এর পাওয়ার হয়ে যাবে 2 বাই কনসেন্ট্রেশন অফ CO 2 মোল আছে, পাওয়ার হয়ে যাবে 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ O2। যদি আমরা এটাকে কেপি দিয়ে লিখতে চাই তাহলে কেপি ইজ ইকাল টু আসবে পি অফ CO2, যেহেতু পাওয়ার 2 হবে তাহলে 2 বাই পি অফ CO স্কোয়ার ইন্টু পি অফ O2। ওকে, এবার উদাহরণ 3 দেখো। এই বিক্রিয়ার ক্ষেত্রে 3Fe সলিড 4H2 গ্যাসিয়াস অবস্থায় আছে, তৈরি করছে Fe3O4 সলিড স্টেটে আর হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেটে। এক্ষেত্রে কেসি ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি হবে? কনসেন্ট্রেশন অফ Fe3O4, তাই না, ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 4 বাই Fe3 ইন্টু এটা। তো দেখো এখানে একটু আলাদা হবে, কি হবে? ইজ ইকুয়াল টু আমরা লিখব, দেখো এখানে বিক্রিয়া দেখতে পারবে Fe3O4 যেটা তৈরি হচ্ছে সেটা সলিড স্টেটে আছে, আবার Fe যেটা আছে সেটাও সলিড স্টেটে আছে, তাই এদের কনসেন্ট্রেশন বা সক্রিয় ভরকে আমরা 1 ধরব। তো সাধারণভাবে মনে রাখবে, নির্দিষ্ট উষ্ণতায় পরিমাণ যাই হোক না কেন, বিশুদ্ধ কঠিন বা তরলের সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্বের মান সর্বদা ধ্রুবক হয়, অলওয়েজ কনস্ট্যান্ট। তাই এদের ক্ষেত্রে এদের মানকে একক হিসাবে ধরা হবে। তাহলে এটা মাথায় ভালো করে মনে রাখবে যে নির্দিষ্ট উষ্ণতায় পরিমাণ যাই হোক না কেন, বিশুদ্ধ কঠিন আর বিশুদ্ধ তরলের ক্ষেত্রে তাদের সক্রিয় ভরের মান অলওয়েজ একক বা এক ধরা হবে। তাহলে এখানে বিশুদ্ধ কঠিন বলতে Fe আছে আর Fe3O4 আছে, তাহলে এদের সক্রিয় ভরকে এক ধরা হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কেসি ইজিক্যাল টু, তাহলে এটা এক হয়ে যাচ্ছে, ওপরে থাকছে H2
টু দি পাওয়ার 4 বাই H2O টু দি পাওয়ার 4। কেন? যেহেতু কনসেন্ট্রেশন অফ Fe3O4 যেটা সলিড ইজ ইকাল টু 1 এবং কনসেন্ট্রেশন অফ Fe ইজ ইকাল টু 1। ওকে, তাহলে এদের ক্ষেত্রে কেপি কী হবে? কেপি ইজ ইকাল টু পার্শিয়াল প্রেশার অফ H2 বাই H2O টু দি পাওয়ার 4। ওকে, এবার আমাদের আলোচ্য বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেপি এবং কেসি এর সম্পর্ক। তো আমরা ইন জেনারেল একটা ইকুয়েশন লিখেছি আগে যেটা নিয়েছিলাম। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইজ ইকাল টু কি আসছে? এটা তো আমরা পড়েছি সবাই যে জানি এটা পিভি ইজ ইকাল টু এনআরটি और P इज इक्वल टू एनआरटी बाई ভি। এটাকে আমরা লিখতে পারি এন বাই ভি ইন্টু আরটি। তো এন বাই ভি এটা হলো মোলার গাঢ়ত্ব, দ্যাট ইজ সিআরটি। তাহলে পি ইজ ইকাল টু আমরা পেলাম সিআরটি। এবার এই রিলেশনটা ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি দেখো, তাহলে যদি আমরা এ গ্যাসের ক্ষেত্রে আলোচনা করি, যদি এই সমীকরণটা এ গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই তাহলে লিখতে পারি কি প্রেশার অফ এ, দ্যাট ইজ পার্শিয়াল প্রেশার অফ এ ইজ ইকাল টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আরটি। একই রকমভাবে পিভি ইজ ইকাল টু সিভিআরটি, একই রকম পিসি ইজ ইকাল টু সিসিআরটি অ্যান্ড পিডি ইজ ইকাল টু সিডিআরটি। তো মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কি আসে দেখো, আমরা সি গ্যাসের ক্ষেত্রে কি লিখতে পারি? এটা সি মানে হলো কনসেন্ট্রেশন, তো এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই সি এবং থার্ড ব্র্যাকেটের অর্থটা একই। তাহলে সি অফ সি টু দি পাওয়ার সি ইন্টু আরটি। তাহলে আরটির পাওয়ারও নিশ্চয়ই সি আসবে, কারণ টোটালটাই তো সিআরটি, টোটাল টু দি পাওয়ার সি, তার মানে সি টু দি পাওয়ার সি এবং আর টু দি পাওয়ার সি একই রকমভাবে আসছে। কনসেন্ট্রেশন অফ ডি আরটি টু দি পাওয়ার ডি বাই এটা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার ভি আরটি টু দি পাওয়ার ভি ইজ ইকাল টু লিখতে পারি দেখো আরটি, ওপরে যে আরটিগুলো আছে তার পাওয়ার হলো সি এবং ডি, তাহলে লিখতে পারি আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি। আর নিচের পাওয়ার আছে আরটি এর এ এবং বি, তাহলে এটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে এ প্লাস বি। তো এখানে যে টার্মটা পেয়েছি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ অ্যান্ড ভি টু দি পাওয়ার ভি, এটাই হলো আমাদের কেসি এর মান। আমরা প্রিভিয়াস যে কেসি যে মানটা বের করেছিলাম সেটা দেখে নাও। তো কেসি ইজ ইকাল টু এটা, তো লিখতে পারি কেসি এটা ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন মানে হলো বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা এবং বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার পার্থক্য, অর্থাৎ সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, এটা হলো ডেল্টা এন। তাহলে আমরা দেখো সামগ্রিকভাবে দেখতে পেলাম কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এটা হলো কেপি এবং কেসির রিলেশন। তো ডেল্টা এন এর মান সাধারণত কী হতে পারে? 0 হতে পারে,
নেগেটিভও হতে পারে, আবার পজিটিভও হতে পারে। নেক্সট যে বিষয় আমাদের আলোচনা করার কথা, আজকের লাস্ট যে টপিক, কেপি ও কেসি সমান হওয়ার কন্ডিশন বা শর্তটা কি। তো আমরা একটু আগে দেখলাম কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তো এখন ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে হলো বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা এবং বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার যে ডিফারেন্স, সেটা হলো ডেল্টা এন। তো যখন ডেল্টা এন ইজ ইকাল টু 0, তখন কি হবে? কেপি ইজ ইকাল টু কেসি, তাই না? এটাই হলো কন্ডিশন, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যার যে সমষ্টি দুই ক্ষেত্রেই সমান হতে হবে। তার মানে আরও সরলভাবে বললে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যার, টোটাল মোল সংখ্যার পার্থক্য 0 হতে হবে। তো একটা এক্সাম্পল আমরা নিয়ে দেখি। দেখো, 2HI তৈরি করছে H2 প্লাস I2। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার, তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা কত আছে? 1 প্লাস 1 মাইনাস বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা 2, দ্যাট ইজ কেসি ইজ ইকাল টু কেপি। কারণ এখানে বিয়োগফলটা 0 হচ্ছে, তাহলে আর টি টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাহলে আমরা দেখলাম যে কেপি এবং কেসি এর মান সমান হবে যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের টোটাল মোল সংখ্যা ডিফারেন্স 0 হয়। ওকে, এবার আমরা এই কেপি এবং কেসি সংক্রান্ত কয়েকটা প্রবলেম সলভ করব। তো প্রথমে একটা কোশ্চেন দেখো দিয়েছি, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক লেখো। ফার্স্ট একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া। তাহলে এই যে বিক্রিয়াটা, এদের এই বিক্রিয়ার যে কেপি এবং কেসি আছে তাদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তো দেখো কীভাবে আমরা করব। আমি একটা দুটো প্রবলেম দেখিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের জন্য, তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমি কিছু প্রবলেম এখানে দিয়ে দেবো। তোমরা সেগুলো সলভ করবে, করে কি হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো দেখো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করব। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আমরা বের করব ডেল্টা এন, সেটা কত? তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা, দ্যাট ইজ 2, মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট মোল সংখ্যা, এর ক্ষেত্রে 1 প্লাস এর ক্ষেত্রে 3, কত আসছে? -2। এবার আমরা জানি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, দ্যাট ইজ কেসি, এক্ষেত্রে হবে -2। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কেসি ইজ ইকুয়াল টু কেপি বাই, এটা ইজ ইকুয়াল টু কেপি ইন্টু আর টি স্কোয়ার। এটা হলো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক এই বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো একটা এক্সাম্পল নিয়েছি, 2N2O5 বিক্রিয়া করে তৈরি করছে 4NO2 প্লাস O2। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে একই রকমভাবে আমরা কী করবো? ডেল্টা এন বের করছি, 4 প্লাস 1 মাইনাস 2, 3। তাহলে কেপি ইজ ইকুয়াল টু আমরা জানি কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে হবে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন মানে 3। ওকে, তাহলে এই সংক্রান্ত কয়েকটি কোশ্চেন আমি দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে তার আনসারটা কী এলো। ওকে, 3টে কোশ্চেন দেওয়া আছে। PCl5
পিসিএল তৈরি করছে PCl3Cl2, H2 এবং I2 তৈরি করছে 2HI, COCl2 তৈরি করছে CO প্লাস Cl2। তোমরা এই তিনটের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্ক সেটা নির্ণয় করবে। ওকে, আজ তবে এটুকুই থাকছে। পরের পার্ট নিয়ে পরের ক্লাসে আলোচনা করা হবে। বাড়িতে টোটাল ক্লাসটা ভালো করে একবার ফলো করো, নিজের মতন করে খাতায় নোট করে নিও, তারপর বইটা পড়বে এবং এই তিনটে প্রবলেম সলভ করো। ওকে, আজ তবে এটুকুই থাকছে। টাটা।